দুটো দেশকে লড়িয়ে দিয়ে আমেরিকার কি প্রফিট হলো, ডোনাল্ড ট্রাম্পের কি প্রফিট হলো? আমেরিকা সবথেকে বড় জিনিসটা যেটা বোঝো, ইসরায়েলকে একটা অর্থাভাব এবং একটা মানে কি বলবো অ্যামিউনিশনসের অভাবে ফেলেছে। টেকনোলজিক্যালি হয়তো ইসরায়েল অনেক এগিয়ে, অর্থটা হয়তো ইসরায়েল কিছুটা ফলে ব্যালেন্স করে নেবে, কিন্তু যে মানে অ্যামিউনিশনসের অভাবে ফেলবে সেটা অবশ্যই আমেরিকাকে লাভ করাবে, কারণ সে অস্ত্র বেচার জন্য বসেই আছে। ইরানের ক্ষেত্রে ইরানকে যে যতটা ক্ষতিগ্রস্ত করা গেছে, আগামী আদৌ কি ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে? কারণ যে স্যাটেলাইট ইমেজগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে আমরা দেখলাম যে ফোর্ডোতে কয়েকটা ছিদ্র হয়েছে, 6টা। এটা কি সত্যি? সেটা শুধু ফোর্ডোর কথা বলছি, কিন্তু ওটা বাদ দিয়ে তো মানে অ্যাজ এ হোল ইরান অ্যাজ এ নেশন, তেহরানে প্রচুর যে টার্গেটটা করা হয়েছিল যে যাতে তারা সেটা আমেরিকান টার্গেট, সেটা আমেরিকান। আমি বলছি দেখো, ক্ষতি যেগুলো হয়েছে সেটা আমেরিকা করেছে বলে আলাদা ক্ষতি হয়েছে, আর ইসরায়েল করেছে বলে আলাদা ক্ষতি না, ক্ষতি তো হয়েছে অনেক। পরমাণু কেন্দ্রগুলোর কথা বলছি, সেটা আবার অন্য ক্ষতি। যে তিনটে হলো, যে তিনটে যে পরমাণু কেন্দ্রগুলো, নাতাঞ্জ, ফোর্ডো আর এসপার, এই তিনটে জায়গাতে সত্যি কি এতটা ক্ষতি হয়েছে, নাকি ইরান কিছু ঢাকার চেষ্টা করছে, নাকি আমেরিকা চাপিয়ে দেখাচ্ছে? আবার তো আমেরিকার ধমকির পর, ডোনাল্ড ট্রাম্পের ধমকির পর আবার ইরান বলছে না। দেখো সেটা সময় বলবে, কারণ আমার মনে হচ্ছে কোথাও গিয়ে রেডিয়েশনের একটা ব্যাপার তো ঘটবে যদি এরকম নিউক্লিয়ার হাবে অ্যাটাক করে থাকে। রেডিয়েশন কোথায় দেখা যায়নি, কতগুলো ট্রাক দেখা গেছিল। মেবি ওরা একটা যে গুজব মার্কেটে উঠছে যে ওরা জিনিস সরিয়ে দিয়েছে, তাহলে ইফ দে হ্যাভ ডান দ্যাট, গ্রেট। হ্যাঁ, অ্যাবসলিউটলি, ইফ দে হ্যাভ ডান দ্যাট, দ্যাটস গ্রেট। যদি সেটা করতে সার্থক হয়ে থাকে, যদি সার্থক না হয়ে থাকে, তাহলে তো এতদিনে অনেক রেডিয়েশন বেরোবার কথা, অনেক মানুষের অনেক রকম ক্ষয়ক্ষতি হওয়ার কথা, তো সেই ক্ষয়ক্ষতিগুলো তো হয়নি। যেমন আমি এই ডিউরিং কনফ্লিক্টসের সময় আমি শুনলাম পাকিস্তানে প্রচুর মানুষ পুড়ে গেছে, এই গেছে ওই গেছে, শুনলাম কারা কি বালুচিস্তান থেকে অ্যাটাক করেছে না কোথা থেকে অ্যাটাক করেছে, এটা এরকম ঘটনা ঘটেছে। তো সেটা তো আমি ভারতীয় হিসেবে খুব দুঃখ লেগেছে। এরকম তো অমানসিক অ্যাটাক কোথাও করা উচিতই না, এই ধরনের জিনিস। যদি কেউ নিউক্লিয়ার বেসে মেরে থাকে তাহলে হয়েছে সেই কাজগুলো, সেটা তারা পাকিস্তান যেমন মাল্টি ফ্রন্ট ওয়ারে ছিল, বালুচিস্তান থেকেও করছে, ওদের নিজেদের টেররিস্ট অর্গানাইজেশনগুলো ওদের মারছে, আর ভারত তো ওদের টেররিস্টদেরও মেরেছে। ওরা খাইবার পাখতুনখোয়ার লোকজনও ওদের এগেনস্টে ছিল। তো কে কোথায় কি অ্যাটাক করে দিয়েছে, ওদের ওখানেও রেডিয়েশন হয়েছে। তো সেখানে তো ভারতের যথেষ্ট এটা নিয়ে ভারতের কনসার্ন, এটা খারাপ লেগেছে, কারণ আমাদের প্রতিবেশী দেশ, সেখান থেকে রেডিয়েশন হলে তো আমাদেরও প্রবলেম হয়ে যেতে পারে। সেম কিন্তু ইরানের যদি এরকম কোনো রেডিয়েশনের খবর শুনতে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ অ্যাক্টিভ অ্যাটাক হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেই খবর তো আমি অন্তত পাইনি, আমি তো অন্তত দেখিনি যে মারাত্মক কোনো রেডিয়েশন হচ্ছে। তাহলে আমেরিকা কি অ্যাটাক করলো? দ্যাট ইজ মাই বিগ কোয়েশ্চেন। আমেরিকা তাহলে কি, আমেরিকা কি তাহলে এই যে গোটা অ্যাটাকের যে গল্পটা, এটা কি ফাঁদলো শুধুমাত্র নিজের একটা মার্কেটিংয়ের জন্য, ওয়ার মার্কেটিংয়ের জন্যে? হতে পারে। যদি সেটাই হয় তাহলে আমি বলবো যে ইটস এ কাইন্ড অফ মার্কেটিং, এটাকে মার্কেটিং চক্কর হিসাবেই ধরো। বাট যদি সেটাকে এরকম হয় যে ওরা যেটা চেয়েছিল সেটা মানে রেজাল্টটা নিতে পারেনি, তাহলে আমি বলবো ইটস এ বিগ ফেলিয়ার অফ আমেরিকান ইন্টেলিজেন্স অ্যান্ড ইসরায়েল ইন্টেলিজেন্স। এই যে আপনি যেটা বললেন, এই যে উত্তর কোরিয়ার এক্সাম্পল টেনে, যে অনেক দেশ অনেক কিছু বানিয়ে অনেক কিছু করে একটা ভাড়ার হিসেবে উত্তর কোরিয়া রেখে দেয়, আমি এই প্রসঙ্গটা ধরে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। যদি আজকে ইরান মনে করে যে আমি নিউক্লিয়ার নিয়ে নাড়াচাড়া করব এবং নিউক্লিয়ার ওয়েপেন্স বানাবো, তাহলে তো নিজের দেশে তৈরি করব কেন? তাহলে তো আমি সেখান থেকেও নিয়ে আসতে পারি ভাড়ায়। হ্যাঁ, তাই তো বললাম যে বিভিন্ন কিছু হতে পারে। মানে দেখো, নিউক্লিয়ার অ্যাজ এ সাবজেক্ট একটা জিনিস, নিউক্লিয়ার অ্যাজ এ মার্কেট আরেকটা জিনিস। নিউক্লিয়ার মার্কেট আজকের ডেটে দাঁড়িয়ে কি একটা বৈজ্ঞানিক জিনিস, যেটা তৈরি করতে অর্থ লাগে। অর্থ দেওয়ার লোক অভাব আছে নাকি? ইনভেস্টরের অভাব আছে আর্মস ডিলে, আর্মস মার্কেটে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে স্পেস যে কোনো দেশে হতে পারে এই জিনিস, যে কোনো দেশে করানো যেতে পারে। আমি তো এটাই বুঝি না যে বড় বড় দেশগুলো যে এই এত অন্য দেশের কিছু হলেই দৌড়ে দৌড়ে ঢুকছে, থার্ড পার্টি হিসাবে ঢুকছে কেন? আমেরিকা কেন পাকিস্তানে ঢুকেছিল যখন নিউক্লিয়ার বেসে গন্ডগোল ধরা পড়েছিল? কী কারণে ঢুকেছিল? এরম নয় তো যে ওনাদের জিনিসপত্র ওখানে রাখা ছিল। একজন পাকিস্তানি সাংবাদিক তো স্পষ্টত, আমরা তার বক্তব্যও শুনিয়েছিলাম, যে আমেরিকার বিমান নাকি সেখানে নামে এবং সাথে কারা আসে কি আসে তাদেরকে দেখতে দেওয়া হয়। তাহলে সন্দেহের জায়গা তো থাকে। সাংবাদিকের বক্তব্য যে কি আসছে, অফকোর্স সন্দেহের জায়গা তো থেকেই যায়। তাহলে কিছু না কিছু তো গন্ডগোল আছে। কেন থাকবে এই সন্দেহের জায়গাগুলো? কেন থাকবে এই সন্দেহের জায়গাগুলো? কেন অযাচিতভাবে নর্থ কোরিয়াকে মানে অপবাদ দেওয়া হবে যে সে অন্যের দেশে নিউক্লিয়ার ওয়েপন তাদের দেশে রেখে পয়সা কামায়? কেন অপবাদ দেওয়া হবে? এই মিথ্যে কথাগুলোর কোনো মানে হয় না। এগুলো প্রমাণ সাপেক্ষ। দেখো, প্রমাণ ছাড়া কোনো জিনিস নিয়ে বলা যায় না যে এটা সত্যি কথা বলছে।
আজকের ডেটে দাঁড়িয়ে যদি কোনো দেশ সম্বন্ধে কেউ বলে, আজকের ডেটে দাঁড়িয়ে যদি কেউ বলে ধরো যে কক্সবাজারের ভিতরে এমন এমন তোমার আসছে বন্দরে, এমন এমন জাহাজ এনে রাখছে যেই জাহাজগুলোর কোনো ডেটাই নেই বাংলাদেশের কাছে, এটা দুঃখজনক। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যদি কোনো দেশকে মনে হয় যে সেই দেশটাকে সরিয়ে দিয়ে আমি আমার আধিপত্য নেব বা অ্যাটাক করব, তাহলে তো এই যে নিউক্লিয়ার যে ঘাঁটিগুলো রয়েছে, পারমাণবিক যে ঘাঁটিগুলো রয়েছে, সেখানে আঘাত করলে সেখান থেকে যে রেডিয়েশন হবে সেটাই তো মানে সাংঘাতিক। আমি তোমাকে বলছি, তাহলে সামনাসামনি যুদ্ধ করার থেকে তো সেটা আরো বেশি মারাত্মক ফল হবে। অফকোর্স, এবং এটা ভয়ঙ্কর জিনিস। এটা এমন একটা জিনিস যেটা শুধু সেই সময় তাৎক্ষণিক তো একটা ক্ষতি করবেই, তারপরে কামিং জেনারেশনসের ক্ষতি করবে, কামিং টাইম লাইনটাকে শেষ করে দেবে, যেখানে শারীরিকভাবে, মানসিকভাবে এবং ফিজিওলজিক্যালি মানুষজনের এমন কন্ডিশন হবে যে চোখে দেখা যায় না। হিরোশিমা নাগাসাকিতে কি আজকের ডেটেও কী ধরনের মানে বাচ্চারা তো বড় হয়, কী ধরনের বাচ্চারা জন্মায়, খোঁজ করলেই আমরা জানতে পারি, একটু ম্যাগাজিন পড়লেই আমরা জানতে পারি। আমরা ছোট্ট করে একটু শুনবো যে কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, মানে আবার একটা যুদ্ধকে একেবারে উস্কে দিয়েছেন, শোনাই ছোট্ট করে। Because I dealt with both, and they're both tired, exhausted. They fought very, very hard and very viciously, very violently, and they were both satisfied to go home and get out. And can it start again? I guess someday it can. It could maybe start soon. Start soon. Exhausted দুটো দেশই, তাই জন্য আর কিছু মানে এক্সস্টেড কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। আমি যেটা ইসরায়েলের ক্ষেত্রে বলছিলাম, এক্সস্টেড মানে এটা কি কোনো ম্যাচ হচ্ছিল যে একটু রেস্ট নিয়ে আবার শুরু করব? মানে আমার কোথাও গিয়ে একটা অর্গানিক থিওরি মনে হয়। অর্গানিক থিওরিটা কি জানো তো? যখন দুটো দেশের মধ্যে কোনো দেশ খুব দুর্বল হয়ে পড়ছে বা কোনো দেশ এমন হয়ে পড়ছে যার যে এক্সস্টেড হয়ে পড়ছে ওনার কথায়, সেই দেশটাই কোথাও গিয়ে সিজফায়ারটাকে ইনিশিয়েট করে। ভারত পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান করেছিল ইনিশিয়েট, ঠিক আছে, মানে যে ধরনের কনফ্লিক্ট হোক না কেন। ইসরায়েল ইরানের ক্ষেত্রে আমার কেন জানি না মনে হয় ইসরায়েলের উইকনেসটা কোথাও গিয়ে কি খুব দারুণ বিপজ্জনক হয়ে পড়েছিল তাদের দেশের পক্ষে, যে আমেরিকাকে বলে এটাকে সেটা জানতে হবে আমাদেরকে। কিন্তু এরকম যদি কিছু ঘটে থাকে তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর। তাহলে কি ইসরায়েলের স্বার্থে এটাকে সিজফায়ার করালেন উনি, এবং মনে করছেন যে ইসরায়েল যদি আবার করে নিজের দমটা ফিরে পায়, মানে জিনিসপত্র আবার পাওয়ার গেইন করতে পারে, অ্যামিনিশন গেইন করতে পারে, স্ট্র্যাটেজিক্যালি ইকুইপমেন্ট লাইন আপ করে নিতে পারে, তাহলে তো ইসরায়েল আবার করে শুরু করতে পারে। আর ইরানও হয়তো এই সময়টাকে সেভাবে ব্যাক হচ্ছে, ইউ নেভার নো। সো এইভাবে যুদ্ধকে এনকারেজ করা যায় না, এবং এই যুদ্ধের এনকারেজমেন্টটাও কোথায় গিয়ে করছে? সেই সবথেকে বড়, সবথেকে লেজিটিমেট লিগাল অস্ত্র ব্যবসায়ীদের সামনে গিয়ে। তাহলে এই যুদ্ধটায় প্রত্যেকটা ইসরায়েল ইরান যাই বলি না কেন, ক্ষয়ক্ষতি তো দুটো দেশেরই হয়েছে। তেল আভিভে যেমন করেছে, এদিকে তেহরানেও হয়েছে।